হ্যালো এভরিওয়ান, হ্যালমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে মডেল কোশ্চেন পেপার, সে পেপার 1-এর 1 থেকে 15 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 16 থেকে বাকি যতটুকু হয় করার চেষ্টা করব। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য প্লে লিস্টে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো 16 নাম্বারটা দেখো। 16 নাম্বার কি বলছে, ওমেগা 1-এর একটি অবাস্তব ঘনমূল হয় তবে 1 ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার এই ভ্যালুটা আমাকে ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা একটা রেজাল্ট জানি, সেটা কি ওমেগা 1-এর অবাস্তব ঘনমূল হলো ওমেগা কিউব সমান 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান হয়ে যায় 0, আর ওমেগার ভ্যালুটা হয়ে যায় -12 প্লাস √3/2 আয়টা, আর ওমেগা যদি এটা হয় তাহলে ওমেগা স্কোয়ার এটা হয়ে যাবে -12 মাইনাস √3/2 আয়টা, এটা হয়ে যাবে। এই কটা আমরা জানি, কমপ্লেক্স নাম্বার থেকে শিখেছিলাম। এবার এখান থেকে কি করবো, এটা যদি অপারেশন করি আর অপারেশন না করলেও এটা যদি ভেঙে নিই, তাহলে ভেঙে নিই 1 ইন্টু এই রো এই কলম বাদ, তাহলে এই যা হয়ে যাবে ω⁴ মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ হলো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এটাকে ω⁴ এটাকে আমরা লিখতে পারবো ওমেগা কিউব ইন্টু ওমেগা। তাহলে ওমেগা কিউব মানে কত 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, তাহলে এটা হয়ে যাবে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। অনুরূপভাবে এটা হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস প্লাস ওমেগা, এটা হয়ে যাবে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে কি কিছু কাটছে? কিছুই কাটছে না, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 ওমেগা মাইনাস 3 ওমেগা স্কোয়ার। এটা আসছে আমাদের 3টে ওমেগা স্কোয়ার আর 3টে ওমেগা, তাহলে 3 কমন নিয়ে এটা আছে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা কত হবে, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার যদি এখানে বের করি ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগার ভ্যালু কত -12 প্লাস √3/2 আয়োটা, আর ওমেগা স্কোয়ারের ভ্যালু কত, এটার অফ মাইনাস, তাহলে মাইনাস প্লাস হাফ মাইনাস প্লাস √3/2 আয়োটা। তাহলে এখান থেকে এটা কেটে যাবে, হাফ কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকলো কত, দুটো √3/2 আয়োটা, তাহলে 2 কাটলো, তাহলে এখান থেকে √3 আয়োটা। তাহলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এটা এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি √3 আয়োটা। তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে 3√3 আয়োটা। ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ারের ভ্যালুটা আমরা পাশে বার করলাম, তাহলে 3√3 আয়োটা এটা আসছে আমাদের কোথায় হচ্ছে অপশান এতে। তাহলে 16-র ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার আমরা 17টা দেখব। 17টা খুব ভালো অঙ্ক। 17 নম্বরটা কি বলেছে, এ ও বি যদি দুটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, মানে এ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, বি একটা 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু -1 আর ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু 3 হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ 3ab এই ভ্যালুটা কত হবে? তাহলে এই ভ্যালুটাকে আমরা জানি ডিটারমিনেন্ট অফ ab মানে ডিটারমিনেন্ট অফ এটা হয়ে যাবে 3a ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী। এবার দেখো ডিটারমিনেন্ট অফ কে এই ভ্যালুটা হয়ে যায় এ যদি n ক্রস n ম্যাট্রিক্স হয়, তাহলে এটা হয়ে যাবে k⁴n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাহলে 3a, তাহলে এখানে এ এর কলাম কত, এ হচ্ছে 3x3, তাহলে 3⁴ হয়ে যাবে এটা, মানে k⁴n, n এর ভ্যালু 3, 3⁴n আর k এর ভ্যালু 3, তাহলে 3⁴ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি, তাহলে 3 কিউব মানে 27 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ভ্যালু কত -1 ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ভ্যালু কত 3, তাহলে 27 ইন্টু 3 করলে 81 আর -81 হয়ে যাবে এটা। তাহলে এটা -81 কোথায় হবে, অপশান বিতে। তাহলে 17-র ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 18টা দেখবো। চলো দেখো 18 নম্বরটা বলছে f(x) এটা দেওয়া আছে যেখানে আলফা একটি অশূন্য ধ্রুবক এবং f(x) অপেক্ষক x0 বিন্দুতে সন্তত। তাহলে কোনো একটা সন্তত হলে, কোনো একটা ফাংশন সন্তত হলে কি হয়, যে বিন্দুতে সন্তত হবে তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অথবা লিমিটিং ভ্যালু লিমিট এত f(x) ইকুয়াল টু তার ফাংশন আর ভ্যালুর সঙ্গে সেম হবে, কারণ সন্তত বলে দিয়েছে তাই। তাহলে আমার আলফার ভ্যালুটা বের করতে হবে, তাহলে এই রেজাল্টটা ইউজ করবো। তাহলে প্রথমে আমরা বের করবো লিমিট x → 0 f(x) মানে 1 - cos আলফা এক্স বাই এক্স সাইন এক্স, এটার সঙ্গে হাফের সঙ্গে সমান হবে। তাহলে প্রথমে আমরা লিমিটিং ভ্যালুটা বের করি, এটা 0/0 ফর্ম আসছে, cos 0 মানে 1, 1 - 1 মানে 0, আর নিচে 0 আসছে। তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা এল হসপিটাল রুল। তাহলে ওপরে cos আলফা এক্স এর ডেরিভেটিভ কত, cos এর জন্য মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সাইন আলফা এক্স আর একটা আলফা থাকবে, আর নিচের ডেরিভেটিভ হয়ে যাবে এক্স স্থির রাখলে সাইন এক্স এর ডেরিভেটিভ cos এক্স
প্লাস এক্স এর ডেরিভেটিভ 1 আর sin x স্থির। তাহলে এটা পেলাম। আবার দেখো 0/0 আসবে, উপরে 0 নিচেও 0, তাহলে আবার 0/0 ফর্ম। তাহলে আবার আমাদের এল হসপিটাল রুল লাগাবো। এল হসপিটাল রুল নিয়ে আমরা ক্লাস 11-এ পুরো লিমিট চ্যাপ্টারটা করিয়েছিলাম। তো ক্লাস 11-এ তোমরা আশা করি শিখেছো, আর যদি না শিখে থাকো আমার মানে চ্যানেলে আছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ চ্যাপ্টারটা, সেখানে গিয়ে তোমরা এল হসপিটাল রুল সম্পর্কে জানতে পারবে। তাহলে সাইন আলফা এক্স, সাইনের ডেরিভেটিভ কত হয়ে যাবে কস, আর আলফার ডেরিভেটিভ আলফা স্কোয়ার, তাহলে আলফা ইন্টু আলফা মানে আলফা স্কোয়ার কস আলফা এক্স। আর ডেরিভেটিভ করতে তো তোমরা জানো এক্স কস এক্স, তাহলে এক্স স্থির রাখলে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস এক্স সাইন এক্স, প্লাস এক্সের ডেরিভেটিভ 1 মানে এটা হয়ে যাবে কস এক্স স্থির কস, আর সাইন এক্সের ডেরিভেটিভ এটা হয়ে যাবে কস এক্স। এবার আমরা দেখো উপরে 0 আসছে না, তার মানে নিচেও 0 আসছে না, মানে লিমিটিং ভ্যালুটা বসাতে পারবো। তাহলে উপরে এটা কত হবে কস 0 মানে 1, তাহলে উপরে হয়ে যাবে এটা আলফা স্কোয়ার, আর নিচে হয়ে যাবে এক্স 0, এটা কস 0 মানে 1 প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 2, 1 প্লাস 1 মানে এখান থেকে এটা পাচ্ছি 0, এটা পাচ্ছি কস 0 মানে 1, কস 0 মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2। তাহলে আলফা স্কোয়ার বাই 2 এটা সমান কত দেওয়া আছে হাফ, তাহলে আলফা স্কোয়ার বাই 2 এটা সমান দেওয়া আছে আমাদের হাফ, তাহলে 2 কাটলো, আলফা স্কোয়ার সমান 1, তাহলে আলফা সমান কত পাচ্ছি প্লাস মাইনাস 1। তাহলে আলফার ভ্যালু এখানে বার করতে বলেছিল, আলফার ভ্যালু কত পেয়ে যাচ্ছি আমরা প্লাস মাইনাস 1, কত রয়েছে অপশন বিতে। তাহলে 18 ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। এবার আমরা 19-এরটা দেখবো, চলো। তাহলে দেখো 19-এরটা বলেছে এফ অফ এক্স, এই ফাংশনটা দেওয়া আছে, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু 1-এ কত হবে সেটা বের করতে হবে। তাহলে এটা কীভাবে বের করবো, ফাংশনটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে ফাংশনটার রুট কত আসছে, একটা হচ্ছে -1 একটা 1, তাহলে এক্স লেস দ্যান -1, তাহলে এক্স যখন -1-এর থেকে ছোটো তখন এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে দুটোই নেগেটিভ হলে এটা মাইনাস অফ এক্স প্লাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 1, আর যখন -1 লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান 1 হবে তখন কি হয়ে যাবে, তখন এটা পজিটিভ, -1-এর থেকে বড়, এটা পজিটিভ, আর এটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে পজিটিভ হলে এটা হয়ে যাবে এক্স প্লাস 1, এটা মাইনাস অফ এক্স মাইনাস 1, আর যখন আমাদের এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, মানে এক্স এটা 1-এর থেকে বড়, তাহলে এটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1। যদি এটা সাজিয়ে লিখি তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1, তাহলে 1 কাটলে মাইনাস 2x যখন এক্স লেস দ্যান -1, আর এটা হয়ে যাবে এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, তাহলে এক্স কাটলে এটা হয়ে যাবে 2 কখন, যখন -1 লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান 1, আর এক্স গ্রেটার ইকুয়াল টু 1 হয়ে যাবে এটা 1 কাটলে এটা হয়ে যাবে 2x কখন, যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 1। এটা পাচ্ছি আমরা ফাংশনটা এফ অফ এক্স। এবার বলেছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লিমিট না কিন্তু ডেরিভেটিভ, রাইট এফ ড্যাশ 1, তাহলে এফ ড্যাশ 1 যখন হয়ে যাবে তখন এখানে ডাইরেক্ট আমরা ইউজ করতে পারবো ডেফিনেশন না গিয়ে, সেটা কি এফ ড্যাশ 1 মানে রাইট মানে 1, এফ ড্যাশ 1 বলেছে -1 না 1, তাহলে 1-এর থেকে বড় কোথায় রয়েছে, 1-এর থেকে বড় রয়েছে এখানে, তাহলে এখানে এই ফাংশনটা ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ হয়ে যাবে 2, তাহলে রাইট এফ ড্যাশ 1 হয়ে যাচ্ছে 2, আর লেফট এফ ড্যাশ 1 মানে 1-এর থেকে ছোট আছে এখানে, তাহলে এটার ডেরিভেটিভ কত হয়ে যাবে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে এই দুটো ভ্যালু পাচ্ছি। তার মানে এই ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে না f1 x = 1 পয়েন্টে, কারণ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেম আসছে না। আর আমরা এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ডেফিনেশন লাগালাম না, জাস্ট ফাংশনটা ডেরিভেটিভ করে দিলাম, তাহলে 2 আসছে, এবার এর ডেরিভেটিভ 2 আর x = 1, তাহলে এখানে তো x এর ফাংশন নাই তাই জন্য এটা 2 হয়ে যাচ্ছে। এই ফাংশনের ডেরিভেটিভ 0 at x = 1 এও এটা 0 আসবে, তাই জন্য এটা 2 আর 0 আসে। 2 আর 0 কোথায় আছে অপশন বি তে, তাহলে 19-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এটা ডাইরেক্ট করা যায় যেহেতু এমসিকিউ, তাই এমসিকিউ না হলে কিন্তু আমাকে লিমিটেড ডেরিভেটিভের ডেফিনেশন অনুযায়ী সেটা লিমিট বসিয়ে করতে হতো। এবার আমরা 20 নাম্বারটা দেখবো, চলো। দেখো 20টা বলে যে f of x = x mod x, এই ফাংশনটা অসন্তত এবং অন্তর্গলনযোগ্য হবে কিনা চেক করতে হবে। তাহলে এটা কি করে চেক করবে, ফাংশনটা যদি রিডিফাইন করি তাহলে f of x = এটা কত হয়ে যাবে x * x যখন x > 0 আর x * -x যখন x < 0, তাহলে এই ফাংশনটা কেমন হয়ে যাবে x² আর এটা হয়ে যাবে -x² যখন x > 0 x < 0 f of x। এবার x = 0 তে এটা সন্তত হবে কিনা, তার মানে লেফট হ্যান্ড লিমিট, এর লিমিট কত হয়ে যাবে, লিমিটিং ভ্যালুটা হয়ে যাবে 0 আর রাইট হ্যান্ড লিমিটও 0 হয়ে যাবে, তাহলে 0 0 মানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট আছে অ্যাট কত x = 0 তে, তাই জন্য এটা ফাংশনটা সন্তত হয়ে যাবে। তারপরে এই ফাংশনটা x = 0 তে কি হয়ে যাচ্ছে সন্তত, কারণ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম আছে, আর ফাংশনাল ভ্যালু f of 0 করলে কত হবে 0 আসে, ফাংশনাল ভ্যালুও সেম আসে, মানে লিমিট x → 0 = 0 আসে এবং ফাংশনাল ভ্যালুও সেম আসে, তাই জন্য এটা সন্তত হয়ে যাবে। আর অন্তর্কলন যোগ্য হবে কিনা x = 0 তে, তাহলে এটা ডেরিভেটিভ করব, তাহলে এটা ডেরিভেটিভ 2x, এটা কত রাইট হ্যান্ড ডেরিভেটিভ, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত আছে -2x, কিন্তু at x = 0 তে
এক্স ইকুয়াল টু জিরোতে এই ভ্যালুটা কত আসবে 0, অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে এই ভ্যালুটা কত আসবে 0। তাই জন্য দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই সেম আসে আর দুটোই 0 আসছে। তাই আর ওই জন্য এই ফাংশনটা ডেরিভেটিভও এক্সিস্ট করবে, মানে অন্তর্কলন যোগ্য হবে অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা সন্তত হচ্ছে এবং অন্তর্কলন যোগ্য হচ্ছে। বাট এক্স ইকুয়াল টু 1-এ দেখো 1-এ যদি করতাম তাহলে এটা 2, এটা -2 আসতো, কিন্তু এক্স ইকুয়াল টু 1-এ এটা অন্তর্কলন যোগ্য হতো না, কিন্তু এক্স ইকুয়াল টু 0 বলেছে তাই জন্য এটা অন্তর্কলন যোগ্য হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা সন্তত এবং অন্তর্কলন যোগ্য উভয় রয়েছে অপশন এতে। তাহলে 20-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেয়ে যাচ্ছি। এবার আমরা 21-এরটা করবো, চলো দেখো 21-এ বলছে এফ অফ এক্স সাইন ইনভার্স কস এক্স এই অপেক্ষকটি অসীম অসন্তত বিন্দু আছে কি নাই চেক করতে হবে। তাহলে এটা কি করব, এটাকে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স কসকে আমরা লিখতে পারবো সাইন পাই 90 ডিগ্রি মাইনাস এক্স বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন কাটলো, এটা হয়ে যাবে π/2 মাইনাস এক্স। এফ অফ এক্স এটা আসছে। তাহলে এই ফাংশনটার কি কোনো অসন্তত বিন্দু আছে? এর কি ডিনোমিনেটরে কোনো টার্ম কি 0 হচ্ছে? এই ফাংশনটা সমস্ত রিয়েল নাম্বারে ভ্যালিড, তাই জন্য এই ফাংশনের কোনো অসন্তত বিন্দু হবে না। অসন্তত বিন্দু কখন হবে? যদি ধরো এক্স বা এক্স মাইনাস 1 এই ফাংশনটা আছে, তাহলে এই ফাংশনটার অসন্তত বিন্দু হয়ে যাবে এক্স ইকুয়াল টু 1, কারণ এক্স ইকুয়াল টু 1-এ ফাংশনটা এক্সিস্ট করছে না, কিন্তু এই ফাংশনটা তো সমস্ত রিয়েল নাম্বারে এক্সিস্ট করছে, তাই জন্য এর কোনো অসন্তত বিন্দু থাকবে না। অসন্তত বিন্দু বের করার জন্য ডিনোমিনেটরে যে ফাংশনটা থাকবে সেটা 0 করতে হয়। এখানে তো ডিনোমিনেটরে কোনো ফাংশনই নাই, কনস্ট্যান্ট টার্ম আছে, ওই জন্য এই ফাংশনটা সবসময় এর কোনো অসন্তত বিন্দু না, এটা সব জায়গায় সন্তত হবে। তাহলে পলিনোমিয়াল টাইপের হয়ে যাচ্ছে এটা। তাহলে 21-এর ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি, কোনো অসন্তত বিন্দু নেই। এবার আমরা 22-এরটা দেখব। দেখো 22-এর বলছে এটা সমান এটাই করে এটা হলে এক্স ইকুয়াল টু 0-তে dy/dx বার করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে আমরা y এর ভ্যালুটা বার করবো আগে। এক্স ইকুয়াল টু 0, এখানে যদি x এর জায়গায় 0 বসায় তাহলে এই পার্টটা 0, এটা e টু দি পাওয়ার y সমান e হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা কত পাচ্ছি? e টু দি পাওয়ার y সমান e টু দি পাওয়ার 1, কিছু নয় মানে e টু দি পাওয়ার এটা 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সূচকের নিয়ম স্যার এটা কি পাবো? y সমান 1 পাচ্ছি। তাহলে যখন x ইকুয়াল টু 0 তখন y ইকুয়াল টু 1, এই দুটো পয়েন্ট আমাদের কাজে লাগবে। এবার আমরা এই ফাংশনটা ডেরিভেটিভ করবো x এর রেসপেক্টে। তাহলে x এর রেসপেক্টে করলে x এর জন্য 1 আর y x এর জন্য 1 আর y স্থির প্লাস x স্থির, y এর জন্য এটা হয়ে যাবে dy/dx প্লাস e টু দি পাওয়ার y এর জন্য e টু দি পাওয়ার y ইনটু dy/dx ইকুয়াল টু e এর জন্য 0, এটা তো কনস্ট্যান্ট টার্ম। এবার আমরা dy/dx এটা সমান পাচ্ছি x প্লাস e টু দি পাওয়ার y, এটা হয়ে যাবে ওদিকে গেলে মাইনাস y। তাহলে এখান থেকে dy/dx এটা সমান কত পাচ্ছি? মাইনাস y/x প্লাস e টু দি পাওয়ার y। এবার বলেছে x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু 1 হলে dy/dx কত হবে? তাহলে এটা হয়ে যাবে -1/x ইকুয়াল টু 0 প্লাস e টু দি পাওয়ার y মানে e। তাহলে এটা হয়ে যাবে -1/e। তাহলে dy/dx কত আসছে? -1/e। এটা কোথায় হচ্ছে? অপশন ডিতে। 22-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। এবার আমরা 23-এরটা খুব ভালো অঙ্ক, 23-এরটা দেখবো, চলো। এবার দেখো এই ফাংশনটা রয়েছে, তাহলে আমরা এখানে একটা ফাংশন ধরবো, ধরি h অফ x, এই ভ্যালুটা আমরা ধরে নেব f2x প্লাস g²x। তাহলে এবার h'(x) বের করবো। তাহলে h'(x) যদি বের করি তাহলে এটা কত পাবো? 2f(x) ইন্টু f'(x) প্লাস 2g(x) ইন্টু g'(x). এবার দেখো g'(x) এর ভ্যালু কত? -f(x), এটা কত হয়ে যাবে? 2f(x) আর f'(x) এর ভ্যালু g(x) বসালাম, আর এটা হয়ে যাবে 2g(x) আর g'(x) এর ভ্যালু -f(x), তাহলে মাইনাস এটা হয়ে যাবে f(x). তাহলে 2g(x) এটা কেটে গেল, এটা 0। তাহলে h'(x) সমান যদি 0 হয় তাহলে h'(x) এটা সমান যদি 0 হয় তাহলে h(x) কত হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে h(x) কনস্ট্যান্ট হলে f2x প্লাস g2x এটা সমান কত হয়ে যাবে? এটা সমান কনস্ট্যান্ট টার্ম হয়ে যাবে। কোনো একটা ফাংশন ডেরিভেটিভ কনস্ট্যান্ট হলে সেই ফাংশনটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0 হলে সেই ফাংশনটা কনস্ট্যান্ট হয়ে যায়। কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ 0 হলে সেই ফাংশনটা কি হয়ে যায়? h(x) সমান 0, তাহলে সেই ফাংশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তার যদি কোনো ফাংশন ডেরিভেটিভ 0 হয় তাহলে সেই ফাংশনটা কনস্ট্যান্ট হবে। তাহলে f2x প্লাস g2x সমান কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে বলতে পারবো f(x) সমান g(x). আর যেহেতু কনস্ট্যান্ট টার্ম তার মানে f(24) এটা সমান আমরা f(2) লিখতে পারবো, মানে দুটো কনস্ট্যান্ট তো। তাহলে f(24) এর ভ্যালু যা হবে f(2) এর ভ্যালু তাই হবে, তাই জন্য কনস্ট্যান্ট টার্ম, তাই জন্য তাহলে f(24) স্কোয়ার এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে f(24) এর স্কোয়ার এটাকে আমরা লিখতে পারবো f(2) তার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারবো g(2) তার হোল স্কোয়ার। তাহলে f(2) এর ভ্যালু কত? f(2) এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাবে 4 এর স্কোয়ার প্লাস g(2), তাহলে f'2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো f'2 ইকুয়াল টু g(x) মানে g(2), তাহলে f'2 এর ভ্যালু
4, তাহলে জি অফ 2 এর ভ্যালু 4, তাহলে এটা হয়ে যাবে 4 এর স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার 16 প্লাস 16, তাহলে হয়ে যাবে 32। তাহলে যেহেতু এই টার্মটা কনস্ট্যান্ট আছে, তাহলে এফ অফ 24 এর ভ্যালু যা এফ অফ 2 এর ভ্যালু তাই হবে, তার মানে এখানে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 32। তাহলে এটা খুব ভালো অঙ্ক, এটা ভিভিআই, এটা নতুন টাইপের অঙ্ক, এটা বইয়ে নাই, কিন্তু 30 বইয়ে সম্ভবত নাই, তাহলে 30 অপশান ডি হয়ে যাচ্ছে 23-এর ক্ষেত্রে, অপশান ডি, এটা হয়ে যাবে 32। এবার 24 আর 25-এর সেম অঙ্ক রয়েছে, সেটা আমরা একটু দেখে নেবো। চলো দেখো 24 আর 25 প্রশ্নের জন্য কি বলছে, কোনো দেওয়ালে ঘড়িতে যে পেন্ডুলাম থাকে তার যে পথে অতিক্রম করে তা অধিবৃত্তকার, যদি অধিবৃত্তের সমীকরণ হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, 24-এর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, তাহলে আমাকে বলেছে d2y বাই dx2 এটা বের করতে হবে, মানে ডবল অর্ডার ডেরিভেটিভ। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে, 2y ইন্টু dy বাই dx ইকুয়াল টু 8, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে 4, তাহলে y ইন্টু dy বাই dx সমান 4। এর ডবল অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে, তাহলে ডবল অর্ডার y স্থির, dy বাই dx এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, d2y বাই dx2 প্লাস y ডেরিভেটিভ dy বাই dx আর dy বাই dx স্থির, তাহলে এটা পাচ্ছি 4। তাহলে এখান থেকে আমাদের d2y বাই dx2 বার করতে হবে না, তাহলে এখান থেকে আমাদের এটা হয়ে যাবে d2y বাই dx2 প্লাস dy বাই dx তার হোল স্কোয়ার, dy বাই dx তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে dy বাই dx কত আসবে, dy বাই dx এর ভ্যালুটা আসবে 4 বাই y, এই ভ্যালুটা আসবে dy বাই dx সমান 4 বাই y, তাহলে d2y বাই dx2 এই ভ্যালুটা হয়ে যাবে y ইন্টু আছে এখানে, এই ভ্যালুটা হয়ে যাবে 4 বাই y, মানে 16 বাই y স্কোয়ার সমান 4। তাহলে এটা ওইদিকে গেলে কত হয়ে যাবে, d2y বাই dx2 সমান 4 মাইনাস 16 বাই y স্কোয়ার ইন্টু y, এই ভ্যালুটা আমরা পাচ্ছি। একটা মিস্টেক হচ্ছে, সেটা কি, এটা তো ডেরিভেটিভ 4 এর ডেরিভেটিভ, এটা তো কনস্ট্যান্ট টার্ম, তার মানে এটা ডেরিভেটিভ 0 হবে। বাম পক্ষে ডেরিভেটিভ করেছি কিন্তু ডান পক্ষে ডেরিভেটিভ করতে ভুলে গেছি, তাই জন্য এটা 0 হবে। তাহলে এটা 0 হলে এটা ওইদিকে গেলে কত হবে, মাইনাস 16 বাই y স্কোয়ার, আর এই ওয়াইটা এখানে আসলে গেলে এটা হয়ে যাবে d2y বাই dx2, এটা সমান হয়ে যাবে মাইনাস 16 বাই y কিউব। তাহলে এই ওয়াইটা নিচে আসবে, তাহলে মাইনাস 16 বাই ওয়াই কিউব কথা রয়েছে আমাদের অপশান সিতে, তাহলে 24-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে 25-এর ক্ষেত্রে d2x, 25-এর ক্ষেত্রে আমাকে বলেছে 8x সমান ওয়াই স্কোয়ার, এটা উল্টো লিখলাম ওয়াই, তাহলে এখানে আমাকে বলেছে d2x বাই dy2 ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে ওয়াই রেসপেক্টে করলে 8, এটা হয়ে যাবে dx বাই dy যেহেতু ওয়াই রেসপেক্টে, আর এটা হয়ে যাবে 2y হয়ে যাবে, কারণ ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে এটা আমরা এলো, এবার আমরা কী করবো, আবার ডেরিভেটিভ করবো, তাহলে 8 ইন্টু এটা হয়ে যাবে d2x বাই dy2, আবার ডেরিভেটিভ করলে এটা 2, তাহলে এখান থেকে এটা কাটলো 4, তাহলে এটা হয়ে যাবে d2x বাই dy2 সমান 1/4। তাহলে এটা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলেছিল, তাহলে 1/4 আছে, 1/4 কোথায়, অপশান বিতে, তাহলে 25-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এইভাবে আমাদের 24-25টা হয়ে গেল। এবার আমরা 26-এরটা করার চেষ্টা করব। চলো দেখো 26 কি বলছে, 10 সেমি ব্যাসার্ধের একটি গোলকের চারপাশে, একটা 10 সেমি ব্যাসার্ধের একটা গোলক আছে, গোলকের চারপাশে সমবেদের, তাহলে এই বেদটা আমরা ধরে নিলাম এক সেমি সমবেদের একটা বড় বৃদ্ধি আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে কি, যে যদি 50 ঘন সেমি পার মিনিটে সমহারে বরফ গলতে থাকে, এই বরফগুলো যদি গলতে থাকে তাহলে তখন যখন বেদ 5 সেমি তখন বেদ পরিবর্তনের হার কত হবে। তাহলে এই যে বেদের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনের হারটা কত হবে আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে আর সমান কত দেওয়া আছে, 10 সেমি ব্যাসার্ধ, আর বেদ সমান কত, 1 সেমি, এটা আমরা ধরে নিলাম। এমসিকিউ তাই বেশি অত লিখছি না। এবার আমাদের আয়তন, তাহলে এই যে এই গোলকের টোটাল আয়তন কত হবে, তাহলে মোট আয়তনকে আমরা ভি দিয়ে লিখি, তাহলে বড়টা থেকে বড় বৃদ্ধি থেকে এনটা বাদ দিব, তাহলে গোলক আয়তন পেয়ে যাবো। তাহলে গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, আর এখানে কত হচ্ছে 10 প্লাস এক্স এত কিউব মাইনাস 4/3 পাই আর স্কোয়ার, তাহলে আর কত 10 4/3 পাই আর কিউব, তাহলে 10-এর কিউব, এটা পাচ্ছি আমরা। তাহলে এবার আমাদের আয়তনের পরিবর্তন করলে কি হবে, ডিভি বাই ডিটি বের করবো, তাহলে এটা হবে 4/3 পাই ইন্টু 3 ইন্টু 10 প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর এই পার্টটা তো কনস্ট্যান্ট টার্ম তো 0 হয়ে যাবে, তাহলে এটা লিখছি না। আর এক্সের জন্য এটা হয়ে যাবে ডিএক্স বাই ডিটি, টি এর রেসপেক্টে করছি, তাহলে 3 কাটলো, এটা হয়ে যাবে 4 পাই 10 প্লাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি। এবার আমাকে বলেছে ঘন সেমি পার মিনিটে সমহারে বরফ গলছে, তাহলে আয়তনটা কত হচ্ছে, আয়তন পরিবর্তন কত হচ্ছে 50 সেমি মাইনাস 50 সেমি পার মিনিটে,
পার মিনিটে। মাইনাস কেন হলো, কারণ কি বরফটা গলছে তাই মাইনাস হলো, আর এমনি মাইনাসটা দিতে পারো নাও পারো। তাহলে আমাদেরকে কি বলেছে, যখন বেদ 5 সেমি তখন বেদ পরিবর্তনের হার মানে dx/dt এই ভ্যালুটা আমাকে বের করতে হবে যখন আমাদের x সমান 5 সেমি। তাহলে x সমান যখন 5 সেমি তখন dv/dt কত হচ্ছে -50, এটা কত হচ্ছে 4 পাই, x সমান 5 হলে 10 + 5 তার স্কয়ার, আর বরফের পরিবর্তনের হার বলছে মানে বেদের পরিবর্তনের হার, তাহলে dx/dt বের করতে হবে। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে -50 + 4 × পাই × 10 + 15, তাহলে 15 স্কয়ার। এটা মাইনাস কেন দিয়েছে, এটা বরফ গলছে তাই, তাছাড়া ক্যালকুলেশনের জন্য মাইনাস নাও দিতে পারো, এটা না দিলেও অসুবিধা নাই। তাহলে 10 + 5 তাহলে 15 স্কয়ার মানে 225 × dx/dt। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, এখান থেকে এটা হয়ে যাবে 50 × 225 × 4, তাহলে এটা হয়ে যাবে 900, তাহলে 900 × পাই × 4 dx/dt। তাহলে 900 এই 0 0 কাটলো, 5 দিয়ে করলে 5 × 8 = 90, তাহলে 18। তাহলে এখান থেকে আমরা dx/dt সমান কত পাচ্ছি, 1/18 পাই, এটা পাচ্ছি আমরা। dx/dt সমান 1/18 পাই সেমি পার সেকেন্ড, যেহেতু সেমি পার সেকেন্ড এটা ছিল তাই। তাহলে 1/18 পাই সেমি পার সেকেন্ড, এখানে মাইনাস হতো কিন্তু মাইনাসটা হলে গড় বলছে তাই, তাছাড়া সাইনের কোনো এফেক্ট পড়বে না, ভ্যালুটা আমরা চেয়েছে। তো পরিবর্তনের হার হয়ে যাবে 1/18 পাই সেমি পার মিনিট। এত সেমি পার মিনিট লিখতে পারো, সেমি পার মিনিট। তাহলে 1/18 পাই কোথায় রয়েছে আমাদের, 1/18 পাই সেমি পার মিনিট হবে, সেকেন্ড হবে না। তাহলে এর অপশান এ, তাহলে 26-এর ক্ষেত্রে অপশান এ হবে। সেকেন্ড কিন্তু দেওয়া আছে একটাতে, কিন্তু সেকেন্ডটা হবে না। এবার আমরা 27-এরটা করবো, চলো। 27টা বলেছে আমাদের y = x² + 16, এই পয়েন্টটা বক্র আছে x = 3 এবং x = 4 এর মধ্যে গড় পরিবর্তনের হার। তাহলে আমাদেরকে গড় পরিবর্তনের হারের ফর্মুলা কি, গড় পরিবর্তনের হার এটা সমান হয়ে যায় y2 - y1 x2 - x1। তাহলে y1 এগুলো কি, যখন ফাংশনের পয়েন্টটা দিয়েছে x = 3, তাহলে এটাকে আমরা যদি x1 ধরি, x1 3 হলে y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু হয়ে যাবে 3 এর স্কয়ার 9 + 16 মানে 25, তাহলে y এর ভ্যালুটাই হয়ে যাবে y1। x1 এর ভ্যালু বসিয়ে যে ভ্যালুটা পাবো সেটা y1। x2 আমাকে কত বলেছে, x2 আমাকে বলেছে 4, তাহলে y এর জায়গায় আমরা এটা পেয়ে যাবো y2। তাহলে y2 এর ভ্যালুটা 4 স্কয়ার 16 16 16 32, তাহলে এটা 32 পাবো। তাহলে এই ভ্যালুটা এবার এখানে বসাবো, তাহলে y2 - y1, তাহলে 32 - 25, আর x2 - x1, তাহলে এটা হয়ে যাবে 4 - 3, তাহলে এটা কত হবে 25 26 27 28 29 30 31 32 7, তাহলে 7/1 দ্যাট মিনস 7। তাহলে গড় পরিবর্তনের হার কত আছে আমাদের, গড় পরিবর্তনের হার আছে 7, তাহলে অপশন এতেই রয়েছে 7, তাহলে 27-এর ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে। আরেকটা বলেছে x = 4 বিন্দু তাৎক্ষণিক পরিবর্তনের হার, তাৎক্ষণিক পরিবর্তনের হার মানে এই ডেরিভেটিভ করবে x এর রেসপেক্টে, তাহলে dy/dx এটা সমান হয়ে যাবে 2x। তাহলে x = কত হতে আমাদের 4 এ, তাহলে dy/dx x = 4 এ, এটা কত হয়ে যাবে, at x = 4 এটা 8, তাহলে তাৎক্ষণিক পরিবর্তনের হার 8, তাহলে 7 আর 8 এটা আছে, তাহলে এটা রয়েছে অপশন এ তে। আর তাছাড়া 7 একটা অপশন আছে অপশন এ তে, তাহলে 27-এর ক্ষেত্রে অপশন এ পাচ্ছি। এবার আমরা 28টা দেখবো, চলো। দেখো 28 বলেছে একটা অধিবৃত্ত দেওয়া আছে y² = 5x, এই অধিবৃত্তের একটি অবিলম্ব x সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এই গ্রাফটা কেমন হবে, এর অবিলম্বের মানে এটা অধিবৃত্তটা এরকম হয়ে যাবে। তাহলে এটা এই অ্যাঙ্গেলটা, এটা আমাদের ট্যানজেন্ট যাচ্ছে, এখান থেকে একটা যদি আমরা লম্ব টানি তাহলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে, 45 ডিগ্রি কোণ করছে। তাহলে আমাদেরকে বলেছে অবিলম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই যে এই পাদবিন্দু, অবিলম্বর এই পাদবিন্দু, এটা একটা স্পর্শক টানলাম, স্পর্শকের যে একটা 90 ডিগ্রি গেছে এটা অবিলম্বের এটা পাদবিন্দু। এই পাদবিন্দুর আমাকে কি বলেছে, পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি a/m², a/2m, এই ভ্যালুটা আমরা জানি পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে m আর a এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এর ভ্যালুটা কত, এটা 45, এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা 45 ডিগ্রি হলে এটা অবশ্যই 45 ডিগ্রি হবে। তাছাড়া এগুলো আমাদের অ্যাঙ্গেলটা কাজে লাগবে না। তাছাড়া এখানে বলেছে y² = 5x, তাহলে আমরা জানি অধিবৃত্তর ফর্মুলা কি, y = 4ax, তাহলে 4 এর ভ্যালুটা কত হবে 5, তাহলে এর ভ্যালু পেয়ে যাচ্ছি 5/4। আর আমরা জানি এখানে অবিলম্বের m = tan থিটা, তাহলে tan থিটা সমান, tan থিটার ভ্যালু কত বলেছে 45 ডিগ্রি বলেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে 1, তাহলে m এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1, তাহলে a এর ভ্যালু 5/4 আর m এর ভ্যালু 1 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা এখানে ভ্যালুটা বসাবো, তাহলে a এর ভ্যালু 5/4 আর m এর ভ্যালু 1 বসালে এটা 5/4 হবে, a এর ভ্যালু 5/4 আর m এর ভ্যালু 2m, তাহলে এটা হয়ে যাবে 2, তাহলে এটা হয়ে যাবে 5/4, 5/8, এটা পাচ্ছি আমাদের অ্যান্সার।
এই ফর্মুলাতে মিস্টেক আছে, এটা 2a/m হবে, m/2 না, 2a/m হবে। তাহলে এই জায়গাটা মিস্টেক আছে, সেটা কি 2a, তাহলে এখানে 2 দুগুণে 10 দুগুণে 4 a/m, তাহলে এটা হয়ে যাবে 4, 10/4 হলে এটা হয়ে যাবে 5/2, তাহলে 5/4 আর 5/2। এখানে ফর্মুলাটা হচ্ছে a/m² 2a/m হবে, ওখানে ফর্মুলাটা একটু মিস্টেক আছে, সেটা একটু ঠিক করে নেবে, তার জন্য সরি। তাহলে 5/4 আর 5/2 কোথায় হচ্ছে অপশান এতে, তাহলে 28-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে 29টা দেখবো, চলো। 29টা বলছে y = x + 4/x²। এই বক্রের যে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল তার সমীকরণ। তাহলে x অক্ষের সমান্তরাল হয়ে গেলে আমরা স্লোপটা কত হয়ে যাবে, এর স্লোপটা হয়ে যাবে 0, মানে dy/dx এটা সমান 0 হয়ে যাবে। তাহলে dy/dx এটা বার করবো, তাহলে dy/dx কত হবে 1 মাইনাস এটা হয়ে যাবে 8/x³, এটা ডেরিভেটিভ করলে 8/x³। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 1/8/x³ সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x³ - 8 সমান 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x³ = 8, মানে x = 2 আরও পাচ্ছি, তো x = 2টা নিব রিয়েল নাম্বার, বাকিটি কমপ্লেক্স পাবো। তাহলে x = 2 পাচ্ছি, তাহলে x = 2 হলে y কত হবে 2 + 4/2² 4, তাহলে y = 4 4 কাটলে 2 + 1 মানে 3। তাহলে x = 2 পেলে y = 3। এবার বলেছে স্পর্শকের x অক্ষের সমান্তরাল তার সমীকরণ। তাহলে x অক্ষের সমান্তরাল হলে তার সমীকরণ কি হয়ে যায়, y = c হয়ে যায়। তাহলে c এর ভ্যালুটা বের করবো, y এর ভ্যালু 3, তাহলে c = 3, তাহলে সমীকরণটা কত হয়ে যাবে y = 3। কেন, কারণ কি এটা x অক্ষের সমান্তরাল বলেছে তাই। x অক্ষের সমান্তরাল হলে y কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট ভ্যালুটা 3, তাহলে y = 3। তাহলে d এর 29-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। এবার আমরা 30-এরটা দেখবো, চলো। 30-এরটা বলেছে 0 <x π/2 হলে tan x/x নিচের কোণটির সঙ্গে সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো রেজাল্ট পাই, একটা হয়ে যাবে এই যে এই রেঞ্জের মধ্যে sin x এর ভ্যালু হয়ে যায় <x, আর tan x হয়ে যায় tan x। তাহলে 1 আর 2 থেকে আমরা বলতে পারবো sin x tan x। তাহলে উভয় পক্ষকে যদি x দিয়ে ডিভাইড করি, তাহলে এখান থেকে sin x/x x/x মানে 1 tan x/x। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো tan x/x এটা সবসময় গ্রেটার দ্যান হয়ে যাবে sin x/x। তাহলে গ্রেটার দ্যান sin x/x কোথায় রয়েছে, আমাদের রয়েছে অপশান এতে। তাহলে 30-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে যাচ্ছি। এবার আমরা 30 হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা ভিডিওটা বড় করছি না। তো পরবর্তীতে 31 থেকে 40 যে বাকিটি আছে সেটা শেষ করে দেবো পার্ট সিতে। তাহলে 3টা পাতে এটা বিভক্ত করলাম, যেহেতু ভিডিও বড় করবো না, আগে বলেছি। তাহলে পরবর্তীতে দেখা হচ্ছে আমরা খুব শীঘ্রতে, তখন আমরা 31 থেকে 40টা করবো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে খুব শীঘ্র। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।